গোটা শহর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, কসবা ল কলেজ। সেখানে যে ঘটনা ঘটেছিল, যে খারাপ বিকৃত ঘটনা ঘটেছিল, সেই কাণ্ডের পর এই যে মনোজিৎ মিশ্র, তার দিকে অভিযোগের আঙুল উঠেছে এবং ইতিমধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মী অস্থায়ী হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু শুধুমাত্র এখানেই থেমে থাকেনি। এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ উঠেছে এবং সে যে আসলে কি কি কাজ করত তার বিবরণ আপনাদেরকে আমরা দিয়েছি এবং আজ তাক বাংলা একেবারে লাইভ সেটা সম্প্রচারণ করেছে। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের যে লাইভ সেগমেন্টটা রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন। তবে শুধুমাত্র যে মনোজিৎ একা এই ঘটনা ঘটিয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এইরকম আরো বেশ কিছু ঘটনা যে ঘটেছে এবং মনোজিৎ যে তার সঙ্গে সম্পর্কিত, এরকম একাধিক ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে রাজন্যা হালদার। রাজন্যা, স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং আজকে এইরকম বেশ কিছু ঘটনা, রাজন্যার অভিজ্ঞতা আজকে আমরা রাজন্যার কাছ থেকে জানবো যে টিএমসিতে থাকাকালীন রাজন্যার নিজের সঙ্গে এইরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। রাজন্যা, কি ঘটেছিল তোমার সঙ্গে? প্রথমেই বলি যে এই ঘটনা নিয়ে যে আজকে আমাকে বলতে হচ্ছে এবং এই ঘটনা এরকম একটা প্রেক্ষাপটে আমাকে যে কথা বলতে হচ্ছে, এটা ভীষণ লজ্জার। তার কারণ এই যে মনোজিৎ মিশ্ররা যারা আমাদের সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে বা ছাত্র রাজনীতির মধ্যে লুকিয়ে রয়েছে, তারা যে শুধুমাত্র এরকম একটা দুটো ঘটনা ঘটিয়েছে বা ঘটাচ্ছে এরকমটা না, অনেক অসংখ্য ঘটনা আছে যেটা তোমরাও তোমাদের চ্যানেলে দেখাচ্ছ ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে। তাই এইটা খুব লজ্জার আমার মনে হয়। আর কলকাতা পুলিশকে অসংখ্য সাধুবাদ, কারণ তারা এত দ্রুত একটা তদন্তনাধীন বিষয়কে সামলাচ্ছেন এবং দ্রুত তাদেরকে অ্যারেস্ট করেছেন। তুমি যে বলছো না যে আমার সঙ্গে কি ঘটেছে, আমি তোমাকে প্রথমে একটা কথা বলি। আমার সঙ্গে যেটাই ঘটেছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার সহকর্মীর নারী বিদ্বেষী মনোভাব আর লিঙ্গ বৈষম্য মনোভাবের কাছে হেরে গেছি। আমি হেরে গেছি বলেই আজকে হয়তো আমি এই কথাগুলো তুলে ধরছি বা এই ঘটনাগুলো তুলে ধরছি। সেই সময় হয়তো আমি ভোকাল ছিলাম না। 21শে জুলাই পরবর্তী সময় তো আমার একটা উত্থান ঘটেছিল, সবাই জানে, এবং কোথাও না কোথাও গিয়ে এই আমার যোগ্যতা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল। আমার নিজের সহকর্মীর মুখেই হয়েছিল বা সহকর্মীদের মুখেই হয়েছিল। সেই জায়গা থেকে আমি অনেক কিছু সাফার করেছি, আমি অনেক কিছু ফেস করেছি। আমার যোগ্যতা কোথাও না কোথাও গিয়ে আমার লিঙ্গের কাছে হেরে গেছে, আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্যের কাছে হেরে গেছে। তাই হয়তো আমাকে এরকম মানে মনোভাবেরও সম্মুখীন ঘটেছিল, কি এক্স্যাক্টলি আমাকে এরকম মনোভাবেরও সম্মুখীন হতে হয়েছে, যেখানে আমারই এআই করা বিকৃত ছবি, যেটাকে ডিপফেক বলা যায়, আমার মুখটা বসিয়ে দিয়ে, বা আমার এআই করা কোনো নোংরা ছবি, যেটাকে আমি নুড বলতে পারি, এরকম নোংরা ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদেরকে ডেকে ডেকে দেখানো হয়েছিল। এবং সেই বক্তব্য পরে আমার কাছে আসে বিভিন্ন মারফত থেকে। এটা তো কোথাও না কোথাও গিয়ে আমার যোগ্যতাকে আমার লিঙ্গের দ্বারা চাপা দিয়ে দেওয়া। মানে আমার কোনো সহকর্মীর মানসিকতা লিঙ্গ বৈষম্য থাকলে সেটা আমার যোগ্যতাকে চাপা দিয়ে দেওয়ার মতো মানসিকতা। সেই সময় তুমি অভিযোগ জানিয়েছিলে? না, আমি অভিযোগ জানাইনি। এটা আমি সত্যি তোমাকে প্রথমেই বললাম, শুরুতেই বললাম, এটা আমি অভিযোগ জানাইনি। ওই মুহূর্তে আমি একার সঙ্গে একা লড়াই করেছি, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে বলিও নি। হয়তো আমি কাউকে আমার মনের কথা, দুঃখের কথা শেয়ার করেছি। সেই সময় তো তুমি টিএমসিপিতে ছিলে, এবং তোমার কাছে তোমার দল ছিল, তোমার ক্ষমতা ছিল সেই সময়। তাহলে তুমি কেন সেই ক্ষমতাটা ব্যবহার করলে না? কারণ যারা আজকে তোমার একটা নোংরা ছবি সবাইকে দেখাচ্ছে, তারা তো আগামী দিনে সাহস পেয়ে যাবে আরো মানুষের সেই নোংরা ছবি তৈরি করার। ঠিক এই বক্তব্যটাই তো আমি কোনো একটা মিডিয়া চ্যানেলে গিয়ে বলেছিলাম এবং আজও বলছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মধ্যেও তো এরকম অনেক মনোজিৎ মিশ্ররা রয়েছে। আজকে এই বক্তব্যটা বলেছি বলে আমাকে দলের অন্দরেই তৃণমূল ছাত্র পরিষদ বলো বা তৃণমূলের কেউ বলো, ফেসবুকে বিভিন্ন মন্তব্য আমার বিরুদ্ধে ছুড়ে দিচ্ছে। আমি হয়তো কয়েকটা মন্তব্য পড়বো তোমার এখানে, তা আমাকে তো এটা শিকার হতে হচ্ছে। এটা তখনও আমাকে শিকার হতে হয়েছিল যে আমারই দলের অন্দরের কেউ আমার ডিপফেক করা নুড বলো, আমার এআই করা নুড বলো, আরো 5 জনকে দেখিয়েছে। এটা তো লজ্জার, মানে এটা আমার কাছে লজ্জার থেকে অনেক বড় বিষয়। যাদের দেখিয়েছে তাদেরও তো লজ্জা। কি করলে, মানে যেই কাণ্ডটা করছে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলেছিলে? না, আমি কেন তার সঙ্গে কথা বলতে যাব ফেস টু ফেস? এরকম একটা মানুষের সঙ্গে কেন কথা বলতে যাব যে এরকম নোংরা মানসিকতার অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে? আমি তো বললাম না, আমার এই সময়টা আমার একার সঙ্গে একার লড়াইয়ের ছিল, আমার সঙ্গে অন্য কারোর লড়াইয়ের ছিল না। আমাকে এটা হজম করতে হয়েছে এবং এটা মানতে হয়েছে যে রাজন্যা, তোর সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ, কিন্তু তুই এই খারাপের এই মুহূর্তে দাঁড়িয়ে তুই খারাপের বিরুদ্ধে কি বলবি, খারাপের সম্মুখীন কিভাবে করবি? আমার একার সঙ্গে একার লড়াইয়ের সময় ছিল ওটা। আচ্ছা, একটা কথা বলো, এই যে ঘটনাগুলো ঘটছে,
এটা শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছতো কি? আমার মনে হয় পৌঁছতো না। কেন বলছি, আমার দলের সুপ্রিমোরা কোনোদিন বলে দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন করো, কোনোদিন তারা বলে দেয়নি যে কোনো মহিলা সহকর্মীর সঙ্গে এইরকম ব্যবহার করো। আমি সেটা বলছি না, মানে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের পরিচয়টা দলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পৌঁছয় কি? এই যে আজকে কসবাকাণ্ডে বারবার করে যার নাম উঠে আসছে, এই যে মনোজিৎ মিশ্র, তার তো আগেও একাধিক এই ধরনের ঘটনা ঘটেছিল, আমরা সম্প্রচার করেছি। আজকে আমরা দেখিয়েছি যে কতজন এই কথা বলছে এবং কি বলছে, মানে ভাবা যায় না। তুমিও মেয়ে, আমিও মেয়ে, বলতে মুখে আনতে খারাপ লাগে, কিন্তু সে এটা ঘটিয়েছে। তারপরও সেখানে সেই কলেজে কেন তাকে অস্থায়ী একটা দায়িত্ব দেওয়া হলো, একটা পদে নিয়োগ করা হলো? সেটা তো খুব দুর্ভাগ্যের বিষয়। আজকে এই প্রসঙ্গটা যে বলতে হচ্ছে যে আমার কলেজে আমার প্রাক্তনী দাদা, সে আমাকে করছে, এই যে শব্দটা, এই যে বাক্যটা বলতে হচ্ছে একটা মেয়েকে, এটা তো সব থেকে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ রাজনীতির জন্য সব থেকে লজ্জার বিষয়। একটা মেয়েকে তো তুমিও জানো যে প্রতিদিন বাসে, ট্রেনে, ট্রামে বিভিন্ন রকম হ্যারাস হতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সে তার সেকেন্ড হোমেও সেফ ফিল করছে না। কলেজ ইউনিভার্সিটি তার সেকেন্ড হোম। সে বাড়ি থেকে নিরাপত্তায় বেরোচ্ছে, নিরাপদভাবে বেরিয়ে কলেজে যখন আসছে, সে যেই দাদার সঙ্গে বসে দুপুরে আড্ডা মারছে, তার মাথায় এটা থাকছেই না যে সন্ধ্যেবেলায় সেই দাদা তাকে করতে পারে। এটা তো একটা ভয়ঙ্কর, এটা একটা বিভীষিকা আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আগামী দিনে যারা ছাত্র রাজনীতি করবে তাদের জন্য। ঠিক। এই যে রাজন্যা, তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, কজন জড়িয়েছিল এর মধ্যে? দেখো, আমার যতদূর মনে হয় বেশ কয়েকজন জড়িয়েছিল, বেশ কয়েকজন, একজন দুজন না, বেশ কয়েকজনই জড়িয়েছিল। এটা কবে, মানে তুমি তখন কোন কলেজে পড়তে? যদি তখন আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন সাসপেনশনের আগের মুহূর্তের কথা বলছি। তখন আমার একটা কি বলবো, বলতেও খারাপ লাগে, আমার একটা রাজনৈতিক উত্থান বা একটা মসৃণ পথ চলছিল। মানে তুমি যাদবপুরে ছিলে তো? যাদবপুর থেকে পাস আউট তখন আমি। হ্যাঁ, মানে যাদবপুরে পাস আউট হয়ে যাবার পর এই ঘটনা? পরে। এটা কতদিন আগের ঘটনা? কোন ইয়ার? মানে 2024। মানে তখনও এই ঘটনাগুলো ঘটছে? তোমার চোখের সামনে এরকম আরো ঘটনা নিশ্চয়ই তুমি দেখেছো, অন্য কারোর সঙ্গে হয়েছে? না, আমি আমার চোখের সামনে দেখিনি। কেন বলছি, আমি আমার চোখের সামনে দেখলে হয়তো প্রতিবাদ করতাম। আজকে আমি যে প্রতিবাদটা করছি, অনেকেই বলতে পারে ফুটেজ খাওয়ার জন্য করছি, একদমই নয়। আমি আমার ভুলের জায়গাটা, আমার নিজের ঘরের ভুলকে ভুল বলতে হবে, নইলে বাকি লোক এসে আঙুল তুলবে, বিরোধীরা এসে একটা গোল দিয়ে ফাউতে চলে গেল। এটা আমার ভুলকে ভুল বলতে, আমি সেটা তখনও করেছি। আমি তোমরা খুব ভালো করে জানো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনের সময় আমরা করেছি প্রতিবাদ, আরজি করের সময়ও করেছি, আজকে দাঁড়িয়েও করছি। আমার সামনে যদি সত্যি অন্য কোনো বোনের সঙ্গে, অন্য কোনো মেয়ের সঙ্গে, দিদির সঙ্গে, যা পুরুষের সঙ্গেও যদি ঘটতো, তাহলেই প্রতিবাদটা নিশ্চয়ই থাকতো। আমি তোমাকে সেই জন্য বলছি, আমার সামনে আমি এই মনোভাব কারোর আর একজনের প্রতি সত্যি দেখিনি। দেখলে হয়তো আমি এই প্রতিবাদ করতাম। একটা বক্তব্য